নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে প্যালেস্টাইন জাতীয় দলের প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। কে সেই প্লেয়ার, কোন পজিশনের প্লেয়ার, সেই প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে কতটা ভালো হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সাইনিং এডমন্ডকে নিয়ে বেশ কিছু কথা বলার সাথে সাথে আইএসএল এক্সপিরিয়েন্স এবং আইএসএলের অন্যতম সেরা বিদেশি টিরিকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা আইএসএলের সবথেকে অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে টিরি। শুরুটা হয়েছিল এটিকে থেকে, তার পরবর্তী সময়ে জামশেদপুর, তারপরে আবারও এটিকে মোহনবাগান, বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু সে খেলছে। এবার টিরি কিন্তু আইএসএলে আসার পর থেকে কিন্তু দুটো আইএসএলের কাপ জিতেছে। মুম্বাইয়ের জার্সি গায়েও কিন্তু ধারাবাহিক ভালো খেলেছে, কিছুটা সময় ইনজিওর্ড ছিল, কিন্তু তারপরও কিন্তু টিরির লেভেলে পারফরমেন্স প্রতি সিজনে তুলে ধরে, এখনও তুলে ধরছে। বর্তমানে টিরির বয়স কিন্তু 33 বছর। তো এই প্লেয়ার কিন্তু আইএসএলে তার 144 ম্যাচ খেলা হয়ে গেছে। মুম্বাইয়ের জার্সি গায়ে 49 ম্যাচ, জামশেদপুরের জার্সি গায়ে 49 ম্যাচ, এটিকের জার্সি গায়ে 24 ম্যাচ, এটিকে মোহনবাগানের জার্সি গায়েও কিন্তু 43 ম্যাচ খেলেছে। তো 49 ম্যাচে 5টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। এবার এই এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসিতে পরের সিজনে কন্টিনিউ আদেও করবে কি, সেই নিয়ে কিন্তু রীতিমতন সংশয় রয়েছে। টিরির কাছে কিন্তু আইএসএলের 3টে ক্লাবের ভালো অফার এসে পৌঁছেছে। টিরি এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, তার মধ্যে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু এক্সটেনশন দিয়ে রেখেছে, যদি টিরি চায় তো সেখানে সাইন করতে পারে। কিন্তু নর্থ ইস্টের একটা ভালো অফার তো রয়েছে, তার সাথে সাথে আরও বেশ কিছু ক্লাবের অফার তো রয়েছে টিরির কাছে। তো দেখা যাক টিরি পরের সিজনে সে আবারও মুম্বাই সিটি এফসি জার্সি গায়েই খেলে নাকি অন্য কোনো ক্লাবে আবার মুভ করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর যেরকমভাবে টিরি নিজেকে তুলে ধরেছে ইন্ডিয়ান ফুটবলে অন্যতম সেরা বিদেশি, আইএসএলের ইতিহাসে তো সেরা বিদেশি টিরিকে বলাই যায়, ধারাবাহিক ভালো পারফরমেন্স করা বিদেশি। তো এর সাথে সাথে আমরা যদি সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে এডমন্ডকে এবার চূড়ান্ত করে নিয়েছে। আজকে ইন্টার কাশির তরফ থেকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ পোস্ট এসে গেছে। 2 বছরে ইন্টার কাশির জার্সি গায়ে এডমন্ড দারুণ পারফরমেন্স করেছে, তার সাথে সাথে জাতীয় দলেও কিন্তু রেগুলার সদস্য এডমন্ড হয়েছে। তো খুবই ভালো কোয়ালিটির প্লেয়ার, শুধুমাত্র যে সেন্টার ফরওয়ার্ড নয়, সেকেন্ড স্ট্রাইকার, প্রয়োজনে রাইট উইং পজিশন, লেফট উইং পজিশনেও খেলতে পারে। এবার এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে নেবে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। সেই ট্রান্সফার ফি এর অ্যামাউন্ট কিন্তু খুব বেশি কিছু নয়, কিন্তু আজকে বেশ কিছু জায়গা থেকে যেরকমটা জানানো হচ্ছে যে এই এডমন্ডের জন্য ইস্টবেঙ্গলকে নাকি 1,40,000 টাকা, মানে বিরাট অঙ্ক একটা, সেই টাকা নাকি পে করতে হয়েছে এডমন্ডকে। তার পরবর্তী সময়ে খেল নামের তরফ থেকেও সেরকমটা জানানো হয়, কিন্তু মার্কাস যেরকমটা জানাচ্ছে না, কখনোই অতটা নয়, তার থেকে অনেক কম। তো আমাদের কাছেও যেরকমটা আপডেট ছিল 1 কোটি টাকাও নয়, 1 কোটিরও কম টাকায় কিন্তু এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হয়েছে। এবার আই লিগের একজন প্লেয়ারকে যদি 1 কোটির কাছাকাছি অ্যামাউন্ট দিয়েও নেওয়া হয়, সেটা কিন্তু একটা ভালো টাকা। সেই টাকায় কিন্তু ইন্টারকাশি ভালো একটা সেল করেছে, এবং ইন্টারকাশিও বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে তুলতে পারবে। ইয়াংস্টার কিছু প্লেয়ারকে তুলে যদি গ্রুম করতে পারে, সেটা ইন্টারকাশির জন্য যথেষ্ট ভালো হবে। তো ইস্ট বেঙ্গলের মতন ক্লাব শুধুমাত্র ট্রান্সফার ফি নিয়ে, মানে দিয়ে প্লেয়ারকে কেনে, কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল সেই রকমভাবে নিজেদের তৈরি করতে পারেনি যাতে ইস্টবেঙ্গল প্লেয়ার বিক্রি করবে সেখান থেকে ট্রান্সফার ফি পাবে। কেনা বেচা করতেই হবে, তা না হলে মানে এখনকার যেরকম মডার্ন ফুটবলে টিকে থাকাটা যথেষ্ট চাপের ব্যাপার। সবসময় যে ট্রান্সফার ফি দিয়ে নিতেই হবে তার কোনো মানে নেই। কিছু প্লেয়ারকে এমনভাবে তৈরি করতে হবে এবং তাদের পরবর্তী সময় সেল করারও চিন্তাভাবনা রাখতে হবে। সব প্লেয়ার যে লাল হলুদ জার্সি গায়ে খেলবে সেরকমটা নয়। তো যাই হোক, এটা কিন্তু একটা ভালো সাইনিং হয়েছে। তার মানে এখন থেকে বোঝাই যাচ্ছে যে এডমন্ড কিন্তু সে লাল হলুদ জার্সি গায়ে খেলতে চলেছে, এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 3 বছরের চুক্তি, আরও 1 বছর ক্লাবের হাতে অপশান থাকবে, মানে টোটাল 4 বছরের চুক্তি। এবং তার সাথে যে স্যালারিটাও তাকে দেওয়া হচ্ছে, ভালো স্যালারি। ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি এডমন্ড পাবে। বর্তমানে তার যেটা ট্রান্সফার মার্কেটে মার্কেট ভ্যালু, তার কাছাকাছি তাকে স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে। তো ভালো একটা সাইনিং ইস্টবেঙ্গল কমপ্লিট করেছে। তো সমস্ত ডিটেলস আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করি বুঝতে পারছো, কোনো রকম ওই 1,40,00,000 গল্প কিন্তু সেখানে নেই। তো এরপরে আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো প্রথমে প্লেয়ারটাকে
সেটা তোমাদের একটু জানাই। 29 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মোহাম্মদ রাশিদ, যে কিন্তু বর্তমানে খেলছে লিগা ওয়ানের ক্লাব পার্সেবাই সুরাবায়েতে। তো এই পার্সেবাই সুরাবায়েতে কিন্তু এই সিজনে সে দারুণ পারফরমেন্স করেছে। লিগা ওয়ানে কিন্তু তার টোটাল 86 ম্যাচে 14 গোল 6টা অ্যাসিস্ট, ক্লাব কেরিয়ারে কিন্তু 102 ম্যাচে কিন্তু 17টা গোল 8টা অ্যাসিস্ট রয়েছে। এবার এই রাশিদের যদি আমরা কথা বলি, তার উচ্চতা যথেষ্ট ভালো, প্রায় 6 ফুটের কাছাকাছি তার উচ্চতা রয়েছে। বডি স্ট্রাকচার খুবই ভালো। ডিফেন্সিভ মিডিও ছাড়াও কিন্তু সে প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। তো এই প্লেয়ারের সঙ্গে একটা ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ করা হচ্ছে। এবার আসল ঘটনাটাকে কি একটুখানি তোমাদের বলে দিই। এই মোহাম্মদ রাশিদ প্লেয়ারটার যে এজেন্ট, সেই এজেন্টের সেম এজেন্ট কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা হচ্ছে হিজাজি মাহের। হিজাজি মাহের এজেন্ট এবং এই রাশিদের এজেন্ট একই এজেন্ট। যখন হিজাজি মাহের ইস্টবেঙ্গলে সাইন করেছিল তখন কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছিল এই মোহাম্মদ রাশিদকেও সাইন করাতে, কিন্তু সেই সময় সে বালি ইউনাইটেডের মতন ক্লাবে খেলছিল বলে সে ইস্টবেঙ্গলে যোগদান করেনি। সে কিন্তু সেখানেই কন্টিনিউ করতে চায়। পরবর্তী সময় পার্সিবে যায়, সেখানেও যথেষ্ট ভালো খেলেছিল এবং বর্তমানে পার্সিবাই সুরাবায়েতেও যথেষ্ট ভালো খেলছে। এবার তার কন্ট্রাক্ট ডিটেলস নিয়ে কথা বললে, হ্যাঁ, তাকে আনাটা সম্ভব, অসম্ভব কোনো ব্যাপার নয়। তার বর্তমানে কিন্তু ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। প্যালেস্টাইন জাতীয় দলেরও কিন্তু হয়ে 49টা ম্যাচে 2টো তার গোল করার অভিজ্ঞতা রয়েছে। এবং তোমরা অনেকেই হয়তো চেনো স্ল্যাভকো রামজানোভিচ, চেন্নাইন এফসি, পরবর্তী সময় মোহনবাগান দলেও খেলে গেছে। সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু বর্তমানে একই ক্লাবে খেলছে এই মোহাম্মদ রাশিদ। এবার আবার নতুন করে কি ইস্টবেঙ্গল কথাবার্তা চালিয়েছে? দেখো, আমাদের কাছে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই যে এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল তাদের এই সিজনের হট টার্গেট হিসাবে রেখেছে। ইস্টবেঙ্গলের নজরে কিন্তু বেশ কিছু বড় প্লেয়ার রয়েছে, তারা যদি না হয় তাদের পরবর্তী অপশানগুলো কিন্তু এই অপশানগুলো হতে পারে। এবং এই প্লেয়ারের সঙ্গে যে বর্তমানে যে এখনই কথা চলছে সেরকমটা নয়, দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের কিন্তু টার্গেটেড প্লেয়ার কিন্তু এই মোহাম্মদ রাশিদ। নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, তাকে নিয়ে কোনো রকম সন্দেহের জায়গা নেই। এবং সে যেরকমভাবে বক্স টু বক্স খেলতে পারে সেটা কিন্তু খুবই ভালো। কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এমন একজন প্লেয়ার পরবর্তী সিজনের জন্য সাইন করিয়েছে, ঠিক সিমিলার একই প্রোফাইলের প্লেয়ার, সেটা হচ্ছে মিগুয়েল। তো মিগুয়েল কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারেও খেলতে পারে। এবার মোহাম্মদ রাশিদ হয়তো অ্যাটাকিং মিডিও হিসাবে অতটা খেলতে পারে না, কিন্তু তাছাড়াও সে মাঝমাঠের মূলত প্লেয়ার। কিন্তু ইস্টবেঙ্গলের এখন প্রধান যেটা দরকার, এমন একজন প্লেয়ার যে ডিফেন্স এবং মাঝমাঠে একসাথে খেলতে পারবে, যেটা আগের বছরে খুব ভুল হয়েছিল যে দুজন পারফেক্ট সেন্টার ব্যাক নিয়ে। সেটা না করে এমন একজন প্লেয়ারকে দরকার যে কিন্তু সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলতে পারবে। সেই প্লেয়ার এলে অনেক ভালো হবে। রাশিদ হ্যাঁ ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলতে পারে, কিন্তু কখনোই তো সেন্টার ব্যাকে তাকে খেলানো হয়নি। তো সেক্ষেত্রে যদি রাশিদ আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সেটা একটা সমস্যার কারণ হতে পারে। কারণ আমরা লাস্ট সিজনে দেখেছি এরকম একটা ভোগান্তি হয়েছে। আর তোমরা সকলেই জানো যে ইভান সে সেন্টার ব্যাকের প্লেয়ার, সে চূড়ান্ত হয়ে গেছে প্রায়, এবং মিগুয়েল সে কিন্তু কিছুটা এই ডিফেন্সিভ মিডিও বা ক্যাম্প পজিশনে খেলতে পারে। তো সেই জায়গায় মোহাম্মদ রাশিদের আসাটা কতটা যুক্তিযুক্ত আমার কাছে রীতিমতন ডাউট রয়েছে। কিন্তু ফার্স্ট চয়েস অপশান কখনোই মোহাম্মদ রাশিদ নয় ইস্টবেঙ্গলের জন্য, এটুকু আমাদের কাছে আপডেট। যদি ফার্স্ট চয়েস না সাইন করানো যায় সেক্ষেত্রে হয়তো ব্যাকআপ অপশান হিসাবে এই অপশানগুলো রয়েছে। এগুলোই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দিলাম। ব্যাস, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তাই একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।